ওকে, তাহলে এপিডেমিকটা বোঝা গেল তো না? আচ্ছা, এরপর আসে পেন্ডেমিক। পেন্ডেমিক মানে যখন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, সেটাকে বলা হয় প্যান্ডেমিক। হ্যাঁ, যখন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে সেটাকে বলা হয় প্যান্ডেমিক, রাইট? আচ্ছা, এইবার আসো, আহ তোমাকে প্রশ্ন করা হবে, এন্ডেমিক থেকে কি এপিডেমিক হতে পারে? কি বলবা, বলো। জি স্যার, হতে পারে স্যার। কিভাবে? স্যার যেরকম কোভিড স্যার চায়না থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে একদম নতুন হয়ে আসলো স্যার, এটা তো এপিডেমিক বাংলাদেশ। তা চায়না থেকে এটা এন্ডেমিক ছিল? না স্যার, তাহলে ওইটা তো চায়নাতেও স্যার এপিডেমিক তাহলে তারপরে। তাহলে কোশ্চেনই বোঝা নাই তুমি। এন্ডেমিক মানে কি? যেই ডিজিজটা কনস্ট্যান্টলি কোন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে সারা বছর ধরে হচ্ছে, সেটা হচ্ছে এন্ডেমিক। স্যার যেমন, ইয়েলো ফিভার স্যার। হ্যাঁ, যেমন ভালো করে শোনো আগে, যেমন বাংলাদেশের হিলি রিজনে সারা বছর ধরে ম্যালেরিয়া হয়, দ্যাট ইজ এন্ডেমিক ফর হিলি রিজিয়ন ইন বাংলাদেশ। তার মানে ম্যালেরিয়া ইজ এন্ডেমিক ফর হিলি এরিয়াস ইন বাংলাদেশ। বাংলাদেশের হিলি এরিয়া মানে চিটাগাং, কক্সবাজার, রাঙামাটি ওইসব এলাকার জন্য ম্যালেরিয়া হচ্ছে এন্ডেমিক, মানে সারা বছর ধরে ওইসব এলাকায় ম্যালেরিয়া কেস পাওয়া যায়, রাইট? ঠিক স্যার আছে। আচ্ছা, এখন কোন একটা বছরে দেখা গেল যে হঠাৎ করে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে গেল, একদম কয়েক লক্ষ মানুষ ম্যালেরিয়া ইনফেক্টেড হয়ে গেল। এটা কি ইউজুয়াল? এটা কি ইউজুয়াল? না, ইউজুয়ালি যা হয় না স্যার। তার থেকে অনেক বেশি। দ্যাটস ওয়াই সেটা তখন এপিডেমিক হয়ে যাবে। ঠিক আছে। আবার এপিডেমিক থেকে এন্ডেমিক কি হতে পারে, এটা এটা খুব সুন্দরভাবে বোঝানো যায় হচ্ছে ইয়া দিয়ে, ডেঙ্গু। ডেঙ্গু দিয়ে, হ্যাঁ, ডেঙ্গু। আমরা যখন ছোট ছিলাম 2000 সালের দিকে, তখন হচ্ছে তোমার প্রথম ডেঙ্গু আসে ঢাকা শহর। আমরা একটা নতুন ডিজিজ প্রথমবারের মতো হয়েছে, আনইউজুয়াল অকারেন্স, দ্যাট ওয়াজ এপিডেমিক। আচ্ছা, তারপর দেখা গেল যে প্রতি বছরই ডেঙ্গু হচ্ছে। একটা সময় ঢাকা শহরের ডেঙ্গুটা এন্ডেমিক হয়ে গেল, মানে বলে যে এন্ডেমিক। কোন সিজনে? রেনি সিজনে ডেঙ্গু মোটামুটি এন্ডেমিক বলা চলে। প্রতি বছরই রেনি সিজনে ঢাকা শহরে ডেঙ্গু পাওয়া যাবেই, একটা সার্টেন অ্যামাউন্ট। কিন্তু 2019 সালে যেটা হলো সেটা কি নর্মাল ছিল? আমাদের হসপিটালে ডেঙ্গু ওয়ার্ড পর্যন্ত খুলছে আলাদা, মনে আছে? হ্যাঁ, স্যার সেটা কিন্তু আবার এপিডেমিক হয়ে গেল, তাই না? তার মানে এন্ডেমিক থেকে এপিডেমিক হতে পারে, এপিডেমিক থেকে এন্ডেমিক হতে পারে। হ্যাঁ, আর প্যান্ডেমিক মানে একই সাথে কয়েকটা দেশে যদি এপিডেমিক কন্ডিশন অ্যারাইজ করে সেটাকে বলা হয় প্যান্ডেমিক। একই সাথে কয়েকটা দেশে এপিডেমিক কন্ডিশন অ্যারাইজ করলে সেটাকে বলা হয় প্যান্ডেমিক, মানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ক্রস করে এক দেশ থেকে আরেক দেশে চলে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, classify arthropod of medical importance. What are the disease transmitted by? ওরে বাবা, মস্কা ডোমেস্টিকা কি? এই আবার হাউস ফ্লাই। মস্কা ডোমেস্টিকা কি টাইগার মসকিটো? না স্যার, খালিদ স্যার বলছিল যে স্যার এটা হাউস ফ্লাই স্যার। হাউস ফ্লাই। ও, মস্কা ডোমেস্টিকা মানে হাউস ফ্লাই। দেখছো স্যার কি ফাইজলামিটা করছে? দেখছো নি অবস্থাটা? মস্কা ডোমেস্টিকা মানে হাউস ফ্লাই। হ্যাঁ, হাউস ফ্লাই। আচ্ছা, আর্থ্রোপডকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। হ্যাঁ, যেমন ইনসেক্টা, অ্যারাকনিডা, ক্রাস্টেসিয়া, তাই না? পড়ছিলাম আমরা, এই তিনটা ডিফারেন্স করবা। হাউস ফ্লাই যে কি কি ডিজিজ হয়, অনেক কিছু হয় আমরা জানি, তাই না? ডায়রিয়া হয়, কলেরা হতে পারে, হ্যাঁ, মেইনলি ফুডবর্ন ওয়াটারবর্ন ডিজিজ গুলো হয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, টাইফয়েড। এগুলো হতে পারে। আচ্ছা, টাইগার মসকিটো দিয়ে কি হয়? টাইগার মসকিটো দিয়ে কি হয়? স্যার ডেঙ্গু, ম্যালেরিয়া, কি বলে, ইয়েলো ফিভার, চিকুনগুনিয়া। ডেঙ্গু, ডেঙ্গু, ডেঙ্গু। স্যার তার মানে এই এডিস মসকিটোর আরেকটা নাম হচ্ছে কি? টাইগার মসকিটো। টাইগার মসকিটো। কেন? এটা ওই যে ডোরা কাটা থাকে টাইগারের মতো দেখতে, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় টাইগার মসকিটো। হ্যাঁ, টাইগার মসকিটো দিয়ে কি হয়? ডেঙ্গু হয়। আচ্ছা, এই মসকিটোর কন্ট্রোল মেজার ঘুরে ফিরে সব একই। হ্যাঁ, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, পার্সোনাল প্রোটেকশন, এভাবে ভাগ করে বলবো। হ্যাঁ, পার্সোনাল প্রোটেকশন মধ্যে কি আছে? যেমন মসকিটো নেট ইউজ করবে, রেপেলেন্টস ইউজ করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো,
ডেটা আর ভেরিয়েবল এটা নিয়ে অনেক কথা আছে, এটা না পড়লে খুবই ব্যথা হবে, কষ্ট লাগবে। বলো ভেরিয়েবল মানে কি আর ডেটা মানে কি, বলো একজন বলো, বেশি মুন্সি বলো তো, ভেরিয়েবল কি আর ডেটা কি? ডাটা হচ্ছে মানে হ্যাঁ বলো, জোরে sets of বলো। values. হ্যালো, এই ভেরিয়েবল মানে কি? Could be a person, object, or phenomena that takes on different values. ভেরিয়েবল মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ভেরিয়েবল মানে ক্যারেক্টারিস্টিক্স, Characteristics. ডাটা মানে বৈশিষ্ট্য, ভ্যালু আর ইনফরমেশন অফ ভ্যারিয়েবল দ্যাট ক্যান বি মেজার্ড অর রেকর্ডেড, যেরকম এজ, বার্থ, এগুলো স্যার। আর ভ্যারিয়েবল হচ্ছে স্যার এনি ক্যারেক্টারিস্টিক দ্যাট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, ফ্রম টাইম টু Right. টাইম অর সেম। রাইট, ভেরিয়েবলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ভেরিয়েবলটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, যেটা ম্যান টু ম্যান, পারসন টু পারসন বা অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করতে পারে, সেটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। হ্যাঁ, তাহলে ভ্যারিয়েবলটা কি? ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাবজেক্ট, অবজেক্ট অর ফেনোমেনা দ্যাট ভ্যারিজ, যেটা ভ্যারি করে সেটাই ভ্যারিয়েবল, যেটা ভ্যারি করে সেটাই ভ্যারিয়েবল। যেমন আমি একটা পার্সন, তুমি একটা পার্সন, তোমার সাথে আমার অনেক ভেরিয়েশন আছে। কি কি ভেরিয়েশন আছে? নামে ভেরিয়েশন আছে, এই যে ভেরিয়েশন আছে, অকুপেশনের ভেরিয়েশন আছে, তাই না? হোম ডিস্ট্রিক্টে ভেরিয়েশন থাকতে পারে। এই যে এতগুলা বৈশিষ্ট্য যেটা ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ভ্যারি করতেছে। ঠিক একইভাবে অবজেক্ট টু অবজেক্ট হতে পারে। অবজেক্ট মানে ইনঅ্যানিমেট, মানে জড় বস্তু। ধরো আমি ধরলাম যে এই যে মোবাইল ফোন, একটা স্মার্টফোন আর একটা হচ্ছে নর্মাল বাটন ফোন নিলাম, এটা আমাদের কি কি ভেরিয়েশন আছে? ভেরিয়েবল। ফেনোমেনা, ফেনোমেনা মানে কি? যেমন আমাদের অনেক কালচারাল ফেনোমেনা আছে, আমাদের কালচারাল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেটা এক কালচার থেকে আরেক কালচারের সাথে ভ্যারি করে। হ্যাঁ, যেমন ম্যারেজ, ম্যারেজ কিন্তু একটা ফেনোমেনা, তাই না? ম্যারেজ, ম্যারেজকে একটা ফেনোমেনা হিসেবে বলা যায়, বলা যায় না? হ্যাঁ, কারণ আমাদের মুসলমানদের ম্যারেজের কিছু মানে রীতিনীতি আছে, আবার হিন্দুদের অনেক ভেরিয়েশন, ওদের ম্যারেজ প্রায় 6-7 দিন লাগায় হয় এবং অনেক রুলস আছে, তাই না? আবার ক্রিশ্চিয়ানদের ডিফারেন্ট, এটা একটা কালচারাল ফেনোমেনা। হ্যাঁ, এটা কিন্তু ভ্যারি করতেছে না, এক কালচার থেকে Yes. আরেক কালচারে ভ্যারি করতেছে, দ্যাট ইজ অলসো ভেরিয়েবল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডেটাটা কি? ডেটাটা হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালুগুলার সেটটাই হচ্ছে ডেটা। সোজা করলে বলি, ভেরিয়েবলের ভ্যালুগুলার সেটটাই হচ্ছে ডেটা, ভেরিয়েবলের ভ্যালুগুলার সেটটাই হচ্ছে ডেটা। ঠিক আছে? আচ্ছা, ডেটার ডেফিনিশনটা কি? সেটস অফ ভ্যালুস, সেটস অফ ভ্যালুস recorded on one or more observational unit। প্রত্যেকটা Yeah. ভেরিয়েবলের কিন্তু একটা অবজারভেশনাল ইউনিট। প্রত্যেকটা ভেরিয়েবলের একটা অবজারভেশন ইউনিট থাকে। যেমন হাইট একটা ভেরিয়েবল, হাইটের অবজারভেশন ইউনিট কি? সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, ইঞ্চি হতে পারে, ফুট হতে পারে। হ্যাঁ, এখন তুমি যেটা দিয়ে মেজার করো, সেই জন্যই বলছে সেটস অফ ভ্যালুস রেকর্ডেড অন ওয়ান অর মোর অবজারভেশনাল ইউনিট। তার মানে ডেটাটা কিন্তু প্লুরাল, ডেটাটা হচ্ছে প্লুরাল, Plural. আর সিঙ্গুলার হচ্ছে ডেটা। যদি আমি একটা ভ্যালু নেই তাহলে সেটা হবে ডেটাম, Data. সেটা হবে ডেটাম। হ্যাঁ, ধরো তোমাদের ক্লাসের সবার আমি ওয়েট নিলাম 50 কেজি, 55 কেজি, 60 কেজি। হ্যাঁ, এরকম এত জনের ওয়েটের সেট নিলাম, তখন সেটা হবে ডেটা। আর যদি একটা ভ্যালু নেই সেটা হবে ডেটা। ক্লাসিফিকেশন কিন্তু মিল আছে, তাই না? আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে যেটা মেজার করা যায় না, কোয়ান্টিটেটিভ মানে যেটা মেজার করা যায়। ওইটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস মানে যেটা ফ্র্যাকশন পসিবল, ডিসক্রিট মানে যেখানে ফ্র্যাকশন পসিবল না, পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে ডিসক্রিট। ঠিক আছে? আরেকভাবে ভ্যারিয়েবলকে ক্লাসিফাই করা যায়, এটা হচ্ছে তোমার রিসার্চ পার্সপেক্টিভে বা এপিডেমিওলজিক্যাল পার্সপেক্টিভে, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্ড কনফাউন্ডিং। তাই না? মনে আছে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? বুঝতে পারবা Yes, কেউ? sir. বলতো। So smoking causes cancer. রাইট, So স্মোকিং cancer কজেস লাং touches ক্যান্সার। তার মানে এখানে ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সারটা smoke হচ্ছে dependent. স্মোকিং কজেস লাং ক্যান্সার, তাই না? তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে থাকে কি? এজ। যাদের বয়স বেশি ওদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা আবার বেড়ে যাবে, তাই না?
যাদের বয়স বেশি আবার স্মোকিং করে ওদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর কয়েকগুণ বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভেরিয়েবল বা কনফাউন্ডিং ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে এই ভেরিয়েবলের ক্লাসিফিকেশনটা পাবো না। আচ্ছা, ডেটা ওইরকম কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেটাকে আরেকভাবে ক্লাসিফাই করেছে প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি কোনটা, যেটা রিসার্চার নিচে যে কালেক্ট করে, যেমন আরিফের সাথে তোমরা নিজেরা যে ডাটাটা কালেকশন করছে কোয়েশ্চেনের মাধ্যমে, সেটা কিন্তু প্রাইমারি ডাটা। ওইটা না করে আমি যদি কোনো সার্ভে থেকে বা হসপিটাল রেকর্ড থেকে ডাটা কালেকশন করতাম তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি। আর বই থেকে, নিউজ পেপার থেকে, ইন্টারনেট থেকে বলে সেটাকে বলা হয় টারশিয়ারি ডাটা। টারশিয়ারি। ঠিক আছে, ওভারঅল আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি, ভালো করে শুনুন। আচ্ছা, এখানে তোমাকে মিডিয়ান মোড বের করতে বলছে। হ্যাঁ, এগুলো রিটেনে আসে বেশি। ইমিউনিটি খুব ইম্পর্টেন্ট, ইমিউনিটি নিয়ে অনেক প্রশ্ন হবে, কারণ এই কোভিডে কিন্তু একটা এই ভ্যাকসিন নিয়ে প্রশ্ন হবে। হ্যাঁ, ভ্যাকসিনের টাইপ কি আছে, ভ্যাকসিনটা কি আসলে, ভ্যাকসিনের মধ্যে কি থাকে। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের এক্সাম্পল, ভাইরাল ভ্যাকসিনের এক্সাম্পল, কোভিড ভ্যাকসিনটার নাম কি। হ্যাঁ, অ্যাস্ট্রাজেনিকা, ওই মডার্না, কোনটাতে কি কি থাকে একটু দেখে নিন। হ্যাঁ, আমি একটা দিছিলাম, শেয়ার করছিলাম গ্রুপে, দেখে নিন। আচ্ছা, ভ্যাকসিন দিলে কোন ধরনের ইমিউনিটি হবে বলো তো? অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি হবে। আর ইমিউনোগ্লোবুলিন দিলে প্যাসিভ প্যাসিভ আর্টিফিশিয়াল। আর মা থেকে বাচ্চায় যে ইমিউনোগ্লোবুলিন যায় সেটা প্যাসিভ। প্যাসিভ ন্যাচারাল। আচ্ছা, ধরো একটা মানুষের কোভিড ইনফেকশন হয়ে সে ন্যাচারালি ইমিউনাইজড হয়ে গেল, তাহলে সেটা কোন ধরনের ইমিউনিটি বলো? স্যার অ্যাক্টিভ ন্যাচারাল। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, রাইট, ভেরি গুড। আচ্ছা, ইমিউনিটিটা কি? ইমিউনিটি হচ্ছে এটা বডি ডিফেন্স মেকানিজম। হ্যাঁ, ইমিউনিটি বলতে কি বোঝায়? অল দোজ ফিজিওলজিক্যাল মেকানিজম অফ দ্য বডি by which body recognizes materials as foreign to itself and thus neutralize it or eliminate it or destroy it. ঠিক আছে, এইভাবে ইমিউনিটি কাকে বলে বলবা? ইমিউনিটি ক্লাসিফিকেশনটা বলবা, অ্যাক্টিভ প্যাসিভ এর ডিফারেন্স করবা, অ্যাক্টিভ ন্যাচারালের এক্সাম্পল, প্যাসিভ ন্যাচারালের এক্সাম্পল করবা, ভ্যাকসিন দিলে কোন ধরনের ইমিউনিটি হয়, কি কি ভ্যাকসিন আছে। আচ্ছা, এখানে তোমাকে জিজ্ঞেস করা হবে অ্যান্টিজেনেসিটি মানে কি, প্যাথোজেনেসিটি মানে কি বলো? অ্যান্টিজেনেসিটি মানে কি আর প্যাথোজেনেসিটি মানে কি বলো? অ্যান্টিজেনিসিটি মানে হচ্ছে যদি এক্সপোজ করা হয় বডিতে তাহলে অ্যান্টিবডি প্রডিউস করার। হ্যাঁ, অ্যান্টিজেনেসিটি মানে কোন একটা অ্যান্টিজেন তোমার বডিতে ঢুকলে তার রেসপন্সে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে ধর্ম বা প্রপার্টি সেটাকে বলা হয় অ্যান্টিজেনেসিটি। আর প্যাথোজেনেসিটি মানে ডিজিজ করার যে প্রপার্টি সেটাকে বলা হয় প্যাথোজেনেসিটি। যেমন ভ্যাকসিনের অ্যান্টিজেনিক প্রপার্টিটা থাকে কিন্তু প্যাথোজেনিক প্রপার্টিটাকে কিল করা হয়। যার জন্য ভ্যাকসিন তোমার বডিতে যখন আমি দেই, ধরো তোমার বডিতে আমি কোভিড ভ্যাকসিন দিলাম, এই কোভিডের মধ্যে কি আছে? কোভিড ভাইরাস আছে বা কোভিড ভাইরাসের কোনো একটা জীবাণু আছে, হ্যাঁ, বা কোনো একটা পার্টিকুলার পার্ট আছে। সেই ভাইরাসটা যখন তোমার বডিতে দিবে, সেই ভাইরাসটা কিন্তু কোভিড করার ক্ষমতা নাই, সেটা আমি বাইরে থেকেই নষ্ট করে ফেলছি। বাট এটা যে একটা কোভিড ভাইরাস, সেটা কিন্তু তোমার বডি ইমিউন সিস্টেম রিকগনাইজ করতে পারবে। রিকগনাইজ করে কি করবে? তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি ফর্ম করে ফেলবে, যার জন্য তুমি পরবর্তীতে ফিউচারে কোভিড ইনফেকশন বা কোভিড রিলেটেড কমপ্লিকেশন থেকে বেঁচে যাবে। যেহেতু এটার অ্যান্টিজেনেসিটি প্রপার্টি আছে তার জন্য এই জিনিসটা আছে, কিন্তু এটা যেহেতু প্যাথোজেনিক প্রপার্টি নাই তার জন্য এটা তোমার বডিতে দিলেও তোমার কোভিড হবে না। ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় টক্সিন কি আর টক্সয়েড কি, কি বলবা? টক্সিন আর টক্সয়েড বলো। স্যার টক্সয়েড হচ্ছে, এটা হচ্ছে স্যার টক্সিন প্রিপেয়ার ফ্রম টক্সিন। স্যার হচ্ছে ওই টক্সিজেনিসিটি ইনঅ্যাক্টিভেশন করে প্রিপেয়ার করা হয় ফ্রম টক্সিন। টক্সয়েডটা ওয়ান কাইন্ড অফ ভ্যাকসিন। এটা কোত্থেকে তৈরি হয়েছে? টক্সিন থেকে। টক্সিনটা কি? এটা একটা অ্যাক্টিভ প্রোটিন ধর্মী সাবস্টেন্স যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো সিক্রেট করে। সেই টক্সিনটাকে কালেক্ট করে ফর্মালডিহাইড দিয়ে হিট দিয়ে আমরা টক্সয়েডে কনভার্ট করছি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় একজনের বডিতে টক্সিন দেওয়া হলো আর একজনের বডিতে টক্সয়েড দেওয়া হলো, কি হবে? যার বডিতে টক্সিন দেবো সে আগে ডিজিজে সাফার করবে, তারপরে সে ইমিউনাইজড হবে বা ইমিউনিটি অ্যাচিভ করবে। আর যাকে আমি টক্সয়েড দিব অ্যাজ ইট ইজ এ ভ্যাকসিন, এটা দেওয়ার সাথে সাথে তার বডিতে কিছুদিনের মধ্যে ইমিউনিটি তৈরি হয়ে যাবে। কেন? কারণ টক্সয়েডের প্যাথোজেনিসিটি নাই, অ্যান্টিজেনিসিটি আছে। আর টক্সিনের দুইটাই আছে, অ্যান্টিজেনিসিটির জন্য তার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, বাট তার আগে প্যাথোজেনিক প্রপার্টির জন্য সে ডিজিজে সাফার করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে ইয়াটা পড়বা এমসিএইচ। এমসিএইচ তে কি হয়? ম্যাটারনাল চাইল্ড হেলথ। হ্যাঁ, এমসিএইচ এর ইম্পর্টেন্স কি খুবই ভালো করে পড়বা। কি কি ইম্পর্টেন্স? যে আমাদের টোটাল পপুলেশনের 2/3 হচ্ছে মাদার এন্ড চাইল্ড। হ্যাঁ, এখন আমাদের দেশে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট অনেক বেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে এই এমসিএইচ যে প্রেগন্যান্সি পিরিয়ডে যে কমপ্লিকেশন গুলো হয় তার ম্যাক্সিমামই প্রিভেন্টেবল এবং প্রিভেন্টেবল, লাইফ থ্রেটানিং বাট প্রিভেন্টেবল, দ্যাটস ওয়াই এগুলো গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কেন এমসিএইচ সার্ভিসটা ইম্পর্টেন্ট, এইভাবে বলবা। আর যদি বলে এমসিএইচ এর ক্লায়েন্ট কারা, তুমি বলবা মাদার এন্ড চাইল্ড। কোন মাদার? প্রেগন্যান্সি থেকে 6 উইকস আফটার ডেলিভারি, কনসেপশন থেকে 6 উইকস আফটার ডেলিভারি। কোন চাইল্ড? 0 to 5 ইয়ার্স।
ঠিক আছে? কি কি পিরিয়ড আছে? অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, পোস্টনেটাল। অ্যান্টিনেটাল পিরিয়ডের ডিউরেশন গুলো করবা। পোস্টনেটাল কতটুকু? ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা থেকে 6 উইকস আফটার ডেলিভারি। ঠিক আছে? পোস্টনেটাল পিরিয়ডে কি কি কমপ্লিকেশন হতে পারে? পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, পিপার সেপসিস হতে পারে, তারপর হচ্ছে তোমার সেকেন্ডারি হেমোরেজ হতে পারে। হ্যাঁ, এইগুলা। ঠিক আছে? ইন্টারনাল পিরিয়ডে কি কি কমপ্লিকেশন, যেমন ওই যদি আনহাইজিনিক ওয়েতে ডেলিভারি করে সেক্ষেত্রে মায়ের ইনফেকশন হতে পারে। হ্যাঁ, বাচ্চা ইনফেকশন হতে পারে, নিউনেটাল টিটেনাস হতে পারে। হ্যাঁ, এইভাবে ইয়ে করে করে বলবা। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে কি? জন্মের পর থেকে 6 মাস বাচ্চাকে সোললি ব্রেস্ট মিল্ক দিবে। ঠিক আছে? উইদাউট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও দেওয়া যাবে। স্যার এই প্রশ্নটা আমার কাছে খুব মজা লাগে, স্যার মাঝে মাঝে কনফিউজ করে, এরকম বলে। স্যার বলে, স্যার তোমার বলবে, মনে করো চৈত্র মাস, ভাদ্র মাস, কাঠফাটা রোদ, বাচ্চাটা পানি খাওয়ার জন্য কাঁদতেছে, ওরে কি তুমি পানি দিবা? আনসার না স্যার। নো নো। স্যার তোমাকে এমন ভাবে বলবে তোমার মনে হবে হ্যাঁ এমনি কইতেছে, হ্যাঁ দেয়া লাগবে, এরকম বলবে। স্যার এর এক ফোঁটা পানি দিবা না, কারণ বলা আছে ডেফিনিশনে 6 মাস only breast milk without a single drop of water, that's why it's called exclusive breastfeeding। হ্যাঁ, ঠিক আছে? স্যারের কথায় কিন্তু কনফিউজ হবে না, স্যার কিন্তু তোমাকে কনফিউজ করবে না। খুব সুন্দর করে স্যার বলে, আমার খুব মজা লাগে যখন সবাই বলে হ্যাঁ 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 দেয়া লাগবে স্যার, খুব মজা লাগে তখন। এরপরে তো মাছটা খাওয়া ইচ্ছা মতো। আচ্ছা, মিল্ক ইনজুরি মানে কি? মিল্ক ইনজুরি হচ্ছে ওই যে 6 মান্থস এর পরেও বা 2 ইয়ার্স এর পরেও যদি হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেওয়া করা হয়, কনজিউম করা হয়, সেক্ষেত্রে মিল্ক ইনজুরি হতে পারে। হ্যাঁ, বাচ্চার দেওয়া হয় অনেক সময়। প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। প্রোটিন ডেফিসিয়েন্সি হয় এডিমাটোস হয়। হ্যাঁ, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়, একটু দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, পরে দ্য মেরিটস, কি মেরিটস অফ ফ্যামিলি প্ল্যানিং। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং এর ডেফিনিশনটা বলবা। ভলান্টারিলি অ্যাকসেপ্টেড, হ্যাঁ, একটা কি আছে না ডব্লিউএইচও ডেফিনিশনটা, ওইটা বলবা। ঠিক আছে? কন্ট্রাসেপটিভের ক্লাসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। টেম্পোরারি, পার্মানেন্ট। টেম্পোরারির মধ্যে কি কি আছে? হরমোনাল মেথড আছে। হরমোনালের মধ্যে কি কি আছে? যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, হরমোন কন্টেনিং আইওসিডি আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আচ্ছা আর কি আছে? যেমন ওই যে ডেপোর্ট ফর্মেশন গুলো আছে, যেমন ডিএমপিএ। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে ওসিপির মেকানিজমটা খুব ভালো করে পড়বা। ওসিপি কি করে? ওসিপিতে হাই লেভেল ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকে। এই হাই লেভেল ইস্ট্রোজেন থাকার কারণে এলিসাসটা হয় না। এলিসাস না হওয়ার কারণে কি হয়? ওই তোমার ওভুলেশন হয় না। আর প্রজেস্টেরন কি করে? প্রজেস্টেরন সার্ভাইকাল মিউকাসকে ঠিক স্ক্যান্টি ভিজিট করে, যার জন্য হচ্ছে ওই স্পার্ম পেনিট্রেট করতে পারে না। হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল থিকনেস কমায় দেয়, তারপর হচ্ছে টিউবাল মোটিলিটি বাড়ায় দেয়, এভাবে সেই ইমপ্লান্টেশন হতে দেয় না। হ্যাঁ, এইভাবে বুঝে বুঝে পড়বা। আর আইওসিডি দিলে কি? আইওসিডি একটা ফরেন সাবস্টেন্স ইউটেরাসের মধ্যে বসায় দেওয়া হয়, তখন কি হয়? একটা নন স্পেসিফিক ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন করে। ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হওয়ার কারণে ইউটেরাসের মধ্যে একটা কনফর্মেশন চেঞ্জ হয়, বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। হ্যাঁ, আর এটা আর আরেকটা হচ্ছে যদি আইসিডির মধ্যে তোমার প্রোজেস্টেরন থাকে, সেক্ষেত্রে টিউবাল মোটিলিটি বাড়াবে। টিউবাল মোটিলিটি বাড়ায় দিলে ফার্টিলাইজড ওভাম হচ্ছে ওই এই ইউটেরাস প্রিপেয়ার্ড হওয়ার আগেই ফার্টিলাইজড ওভামটা চলে আসে, যার জন্য ইমপ্লান্টেশনটা ঠিক করে হতে পারে না। আর সার্ভাইকাল মিউকাসকে থিক স্ক্যান্টিভিসি করে দেয়, যার জন্য পেনিট্রেশন করতে পারে। আইসিডির জন্য আইডিয়াল ক্যান্ডিডেট কারা? হ্যাঁ, যাদের অ্যাটলিস্ট একটা হেলদি বেবি চাইল্ড আছে, তাদেরকে দেওয়া যাবে না আইসিডি। নালি প্যারাসিমেন্ট, যার একটাও বেবি হয় না, তাকে কখনোই তুমি আইসিডি দিতে পারবে না। কেন? কারণ আইসিডি দিলে কি করবে? সেটা ইনফ্লামেশন করবে, ইনফ্লামেশন করে সেখানে হচ্ছে তোমার ইনফার্টিলিটি করার চান্স করতে পারে, ইনফেকশন হয় ইনফার্টিলিটির চান্স করতে পারে, রাইট? সো দ্যাটস ওয়াই কখনোই নালি প্যারাসিমেন্টে আইসিডি দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার পার্মানেন্ট মেথড কি কি আছে? পার্মানেন্ট মেথডের মধ্যে হচ্ছে ভেসেক্টমি, টিবেক্টমি। ভেসেক্টমি করলে পেশেন্ট স্টেরাইল হয়ে যাবে না, মিনিমাম 3 মাস তাকে হচ্ছে অথবা 120 এডুকেশন, তাকে হচ্ছে ওই বেরের মেথড ইউজ করতে হবে। এটাই জিজ্ঞেস করবে বেরের মেথডের নন কন্ট্রাসেপটিভ বেনিফিট কি কি আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা এসটিডি প্রিভেন্ট করে, এসটিডি প্রিভেন্ট করে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ প্রিভেন্ট করে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এটা কন্ডম ক্যাথেটার হিসেবে পোস্টপার্টাম হেমোরেজ কন্ট্রোলের জন্য ইউজ করা যায়। হ্যাঁ, তারপর অনেক সময় সিমেন্ট কালেকশন ইউজ করা হয়। তারপরে হচ্ছে আর কি ছিল জানি, ডিআরই করতে ইউজ হয়। স্যার শুনতে চাই বলবো। ওসিপির কমপ্লিকেশন হাজারো হাজারো কমপ্লিকেশন আছে, তাই না? যেমন কিছু আছে মাইনর, কিছু আছে মেজর। মাইনরের মধ্যে কি হয়? পেশেন্টের ওয়েট গেইন হতে পারে, অ্যাকনি হতে পারে। মেজরের মধ্যে হচ্ছে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়, অ্যাক্টিভ লিভার ডিজিজ হতে পারে, স্ট্রোকের চান্স বেড়ে যায়। হ্যাঁ, ডিসলিপিডেমিয়া হতে পারে। তার মানে কারো যদি এই প্রবলেমগুলো থাকে, তাকে আমরা ওসিপি দিব না। দিব না। ঠিক আছে? তার মানে কমপ্লিকেশনের সাথে
কন্ট্রাডিকশনটা কিন্তু একই, মিল আছে, ইয়া করে পড়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, অকুপেশনাল হ্যাজার্ড এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, বুঝছো, দুঃখ লাগে মাঝে মাঝে। জানি না তোমরা চিন্তা করো কিনা, আমি এখন চিন্তা করি, জীবন শেষ হয়ে যাচ্ছে আসলে, কম সময় আসলে লাইফ। ঠিক আছে, আচ্ছা কি জানি বলতেছিলাম, ও ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের কি কি হতে পারে, মানে এটা যেই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করে তার ওই ধরনের ইয়া হতে পারে। যেমন ওই যে ডাস্ট প্রোডিউসিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের নিউমোকোনিয়াসিস হয়। তোমাকে জিজ্ঞেস করবে নিউমোকোনিয়াসিস মানে কি, তুমি বলবা ডাস্ট ইনহেলেশন করলে যে ফিচার গুলো হয় সেগুলোকে বলা হয় নিউমোকোনিয়াসিস। সেখান থেকে যে ভাগ করে বলবা যে আছে না অর্গানিক, ইনঅর্গানিক, কি কি ছিল না, ব্যাগাসিস, বাইসিনোসিস, অ্যাসবেস্টোসিস ছিল না, হ্যাঁ ওগুলা পড়বা। জি স্যার। এটাও ইম্পর্টেন্ট, আমাদের ডাক্তারদের কি কি কমপ্লিকেশন হতে পারে। এই যে দেখো কোনো ডাক্তার এফেক্টেড হইলো, তাই না, কোভিডে মারা গেল, তার মানে আমাদের বিভিন্ন এরকম অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি। আর যারা হচ্ছে এক্সট্রা ডিপার্টমেন্টে কাজ করে, রেডিয়েশনের এক্সপোজারে কি হয়, অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম, ক্রনিক্যালি এক্সপোজ থাকলে সেখান থেকে লিউকেমিয়া, ক্যান্সার হতে পারে, কত রিস্ক জব আমাদের। ডেমোগ্রাফিক সাইকেল খুবই ইম্পর্টেন্ট। ডেমোগ্রাফি আমি আজকে সকালে বলতেছিলাম, ডেমোগ্রাফি মানে কি, স্টাডি অফ হিউম্যান পপুলেশন। এখানে তিনটা জিনিস আছে, কম্পোজিশন, তারপর composition, population size and distribution, sir. পপুলেশন সাইজ মানে পপুলেশন সাইজ কি বাড়তেছে নাকি কমতেছে, ইনক্রিজিং অর ডিক্লাইন। জি স্যার। কম্পোজিশন মানে কি কি আছে, এই সেক্স এইগুলা, হ্যাঁ। আর ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আরবান ডিস্ট্রিবিউশন কেমন, রুরাল ডিস্ট্রিবিউশন কেমন, এইগুলা নিয়ে ডেমোগ্রাফিতে ডিসকাস করা হয়। ডেমোগ্রাফিকের সাইকেল কি আছে, সাইকেল কি কি আছে, হাই স্টেশনারি, তারপর হচ্ছে early expanding, Sir, high stationary, then sir, yearly expected, লো স্টেশনারি, হ্যাঁ, ডেক্লাইনিং। ডেক্লাইনিং স্টেজটা ইম্পর্টেন্ট, হাঙ্গেরি, জার্মানি, এগুলো হচ্ছে ডেক্লাইনিং স্টেজ। হাই স্টেশনারির মধ্যে কি কি আছে, ইন্ডিয়া ইন 1929 কি ছিল না, বাংলাদেশ স্টেজে আছে লেট এক্সপ্যান্ডিং। লেট এক্সপ্যান্ডিং থেকে লেট এক্সপ্যান্ডিং হচ্ছে বার্থ রেট টেন্ডস টু ফল, মানে বার্থ রেট ফল করা শুরু করেছে, ডেথ রেট ডিক্রাইজ স্টিল ফার্দার, স্টিল পপুলেশন সাইজ ইজ ইনক্রিজিং। তার মানে দেখো এখানে বার্থ রেট ফল করা শুরু করছে, ডেথ রেট আগে থেকে কমা শুরু হয়েছিল, আরো ফল করছে, তার মানে নেট রেজাল্ট হচ্ছে declining. পপুলেশন ইজ ইনক্রিজিং। বাংলাদেশ কোন স্টেজে আছে, late expanding stage. Important, হ্যাঁ। আচ্ছা, mention the names of international health organization, কত কিছু আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে না, তারপর আরো কি কি আছে না, ইউনিসেফ, এগুলো একটু দেখবা। হ্যাঁ, what are the function of WHO, WHO এর ফাংশন খুব সুন্দর করে বলবা। বারডেম কি, বারডেমে কি হয়, বারডেমের ইয়াতে আমি ভুলে গেলাম, বাংলাদেশ কি জানি, ইনস্টিটিউট অফ, ভুলে গেছি, ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। এটা যদি ভুলে যাই কেমন হবে, বয়স হয়ে গেছে রে, এইটা কোনো কথা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন Rehabilitation. ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন, ঠিক আছে, ইনস্টিটিউট অফ sir. রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার। এটা এত কঠিনটা কি মনে থাকবে, দেখো এই যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে। ওরা কিন্তু আমাদের দেশে ডায়াবেটিক এবং এন্ডোক্রাইন ডিজিজের নিয়ে ম্যানেজমেন্টের জন্য ওরা অনেক কাজ করছে। ওকে, তাহলে এগুলা পড়বা। হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি কি আছে, WHO এর ফাংশন পড়বা, ইউনিসেফ এর ফাংশন পড়বা। হ্যাঁ, আমাদের দেশের ব্রাক এর ফাংশনগুলো একটু দেখবা। হ্যাঁ, ব্রাক কিন্তু এখন মোটামুটি ইন্টারন্যাশনাল একটা পজিশন হয়েছে। প্রডিউস ইউর আইডিয়া অ্যাবাউট হেলথ কেয়ার সেটআপ ফ্রম উপজেলা টু গ্রোথ লেভেল। দেখছো এটা কোন কোশ্চেনটা আসছে, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। আমাদের সবার নিচে কি আছে, সবার নিচে কি আছে, কমিউনিটি ভিলেজ, ভিলেজ ভিলেজ লেভেলে কোনো সেন্টার নাই, Domiciliary আছে, সেটা হচ্ছে ডমিসিলিয়ারি, ডমিসিলিয়ারি সার্ভিসটা কারা দেয়, হেলথ অ্যাসিস্ট্যান্টরা দেয়, ঠিক আছে। তার উপরে কি আছে, একটা ভিলেজ মিলে একটা ওয়ার্ড লেভেলে কি আছে, কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি কারা সার্ভিস দেয়, সিএইচসিপি মানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। আচ্ছা, তারপরে হচ্ছে তার উপরে লেভেলে কি আছে, ইউনিয়ন লেভেলে কি আছে, ইউনিয়ন সাবসেন্টার। তার উপরে আছে উপজেলা লেভেলে কি আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্সের অর্গানোগ্রামটা দেখবা। হ্যাঁ,
উপজেলা হেলথ কমপ্লেক্সের হেড কে? উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং MSP অফিসার। তাকে আগে কি বলা হতো? আগে বলা হতো টিএইচএ। টিএইচএ মানে থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, তার উপরে কি আছে? ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে? ডিস্ট্রিক্ট হসপিটাল। তার উপরে আছে মেডিকেল কলেজ। এখন মেডিকেল কলেজ হসপিটালগুলো ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, ডিভিশনাল লেভেলে হতে পারে, অথবা ইভেন ভিলেজ লেভেলে হতে পারে। তুমি যদি প্রশ্ন করো একটা অজপাড়া গায়ে যদি আমি একটা মেডিকেল কলেজ বানাই, সেটা কোন ধরনের সার্ভিস? তুমি বলবা টারশিয়ারি। কারণ মেডিকেল কলেজ মানে সেখানে টারশিয়ারি ফ্যাসিলিটিস আছে। সো সেটা সুন্দরবনে হোক আর বান্দরবনে হোক আর ঢাকা শহরে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর একদম রুট লেভেলে কি আছে? গ্রাস রুট লেভেলে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি, একটা কমিউনিটি ক্লিনিক কতজন লোকের জন্য? 6 থেকে 7,000 লোকের জন্য, রাইট? আচ্ছা, কমিউনিটি ক্লিনিক যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটার নাম কি? এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ। এটার মধ্যে 5টা জিনিস আছে। কি কি? লিমিটেড কিউরেটিভ কেয়ার, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, চাইল্ড হেলথ কেয়ার, বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল। এই 5টা জিনিস, ঠিক আছে? আচ্ছা, কমিউনিটি ক্লিনিক কতজন মানুষের সার্ভিস দেওয়ার জন্য? 6,000 থেকে 7,000। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, স্কুল হেলথের অবজেক্টিভ করবা। হ্যাঁ, আর কমন স্কুল হেলথ প্রবলেম কি কি আছে করবা। যেমন যে বাচ্চাদের বিভিন্ন ইনফেকশাস ডিজিজ হয়, স্ক্যাবিস হয়, ডেন্টাল প্রবলেম হতে পারে, চোখে হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর হতে পারে, কনজাংটিভিটিস হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, ম্যালনিউট্রিশন, আন্ডার নিউট্রিশন হতে পারে, কত কিছু আছে। হ্যাঁ, এগুলো বলে দিলাম। আচ্ছা, একদম স্কুল মেডিকেল অফিসারের কি কি ডিউটি, এগুলো বোঝানোর পিছনে টিটেনাসের টাইপ আসছে। ওর বাবা, নিওনাটাল টিটেনাস। আচ্ছা, দেখে নিও। হ্যাঁ, টিটেনাস অর্গানিজমের নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটেনারি। এটা কি, কোন ধরনের ব্যাকটেরিয়া? এটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। হ্যাঁ, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট হচ্ছে ডে টু ডে যে কাজগুলো আমি করতেছি, ম্যানেজ করতেছি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একটা অর্গানাইজেশনাল সেটআপ। যেমন আমাদের মেডিকেল কলেজ একটা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে একটা অর্গানাইজেশনাল সেটআপ আছে। মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে? প্রিন্সিপাল স্যার। তার নিচে কে আছে? ভাইস প্রিন্সিপাল স্যার। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একজন ডিপার্টমেন্টাল হেড আছে। হ্যাঁ, প্রফেসর, ফুল প্রফেসর, ডিপার্টমেন্টাল হেড। তার নিচে অ্যাসোসিয়েট প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, লেকচারার আছে। এই যে অর্গানোগ্রামটা, সেটআপটা, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এখন কে কোন দিন কি কাজ করবে, হ্যাঁ, সেটা ঠিক করে দেয় অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু কিভাবে করবে, কারা করবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। যেমন আজকে ক্লাস নেওয়ার কথা আমার, যদি আজকে ছিল না, গতকালকে নেওয়ার কথা ছিল, আমি আমার সুবিধার্থে বা আমি এই ম্যানেজমেন্টের খাতিরে আমি জিনিসটা ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ, কালকে স্যারদের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু স্যারদের একটা ইমার্জেন্সি হওয়ার কারণে স্যার ক্লাসটা নিতে পারতেছে। এগুলো সব হচ্ছে ম্যানেজমেন্টের পার্ট। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অফলাইন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে আমরা পারতেছি না। হ্যাঁ, আমরা ম্যানেজ করে নিচ্ছি ওইভাবে। তাহলে ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আজকে ক্লাসটা আমার নেওয়ার কথা আমি নিচ্ছি, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। এটা কোত্থেকে আসছে? এটা আমার উপরের হায়ার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে বলে দিচ্ছে আজকে ক্লাসটা তুমি নাও। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করেছে। তার মানে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে হায়ার লেভেল, টপ লেভেল। সে অ্যাসাইন করে দেবে, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে। কিভাবে করবে, কারা করবে, এই জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। যদি অ্যাডমিনিস্ট্রেশন ভালো না হয়, ম্যানেজমেন্টটা ভালো হবে। যদি মনে করো অ্যাডমিনিস্ট্রেশন ভালো না, অ্যাডমিনিস্ট্রেশন ঘুমাইতেছে, আমার কোনো অর্ডার নাই যে কে ক্লাস নেবে না নেবে, আমরা ঘুমাইতেছি, তোমরা ঘুমাইতা, তাই না? এটা হইতো, কিন্তু আমরা সেটা করতেছি না। আমার উপর থেকে অর্ডার আসতেছে, সেই অনুযায়ী আমি এক্সিকিউট করতেছি। তার মানে খেয়াল করো, ম্যানেজমেন্ট হচ্ছে এক্সিকিউটিং ফাংশন। মানে ম্যানেজমেন্টের কাজ হচ্ছে কিভাবে এক্সিকিউট হবে, কিভাবে কাজটা হবে, সেটা করে থাকে ম্যানেজমেন্ট। আর অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ডিসিশন নেয় কে কাজটা করবে, সেটা হচ্ছে যেমন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আতিক স্যার বলছিল তুমি আজকে ক্লাসটা নাও, আমি নিতে পারতেছি না, আমার প্রবলেম আছে, তুমি নাও। দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন। স্যার ডিসিশন নিয়ে নিস। আমি যে ম্যানেজ করতেছি, আজকে ক্লাসটা নিচ্ছি, সবাইকে ডাকাইলাম, ওই অনলাইনে সবাইকে দিলাম, আইডি পাসওয়ার্ড দিলাম, তারপর তোমরা জয়েন করলাম, দ্যাট ইজ ম্যানেজমেন্টের পার্ট। হ্যাঁ, ঠিক আছে। আর আমি এখানে একটা ম্যানেজার হিসেবে রোল প্লে করতেছি। নাও আই এম এ ম্যানেজার, ম্যানেজ করতে চাই। রিয়েল লাইফে তোমাকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। যারা যত ভালো ম্যানেজার, তারা লাইফে তত ভালো করে। এবং ভালো ম্যানেজমেন্ট হলে ভালো প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং ইজ মাস্ট। ভালো ম্যানেজার হতে হলে তোমাকে প্ল্যানিং ভালো করতে হবে, এবং যার প্ল্যান যত ভালো হয় তার ম্যানেজমেন্ট তত ভালো হয়, আর যার ম্যানেজমেন্ট যত ভালো হয় সে আলটিমেটলি তত আউটপুট ভালো হয়। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম প্ল্যানিং এর দরকার আছে। কালকে সকালে তুমি কি কি করবা না করবা, এটা তোমার মাথায় প্ল্যানিং থাকবে। কালকে সকালে আমি এই কাজ করবো, তাহলে তোমার ম্যানেজমেন্টের সুবিধা হবে। কালকে সকালে কি করবে, এটা যদি তুমি কালকে সকালে উঠে ডিসিশন নিতে চাও, তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, এরপরে আসো, এই যে প্ল্যানের টাইপ আসছে, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফারেন্স আমি কিন্তু বলে ফেলছি। হ্যাঁ, হাউ ক্যান ইউ ডিটেক্ট এ কেস অফ ম্যালেরিয়া? ইনিমারেট দ্য প্রিভেন্টিভ মেজার্স ফর টেকিং ইট। আচ্ছা, ম্যালেরিয়া কেস আমরা ডিটেক্ট কিভাবে করতে পারি? ম্যালেরিয়া হচ্ছে আমরা কি করি, তার তো সারা জীবন জিজ্ঞেস করছি, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাই না? পেরিফেরাল ব্লাড ফিল্ম করি। কয় ধরনের ফিল্ম করি? একটা করি থিক ফিল্ম, আর একটা থিন ফিল্ম। এখানে কোন স্টেইন দেয় বলো, কোন স্টেইনিং দেওয়া হয় এখানে? আরে জিমসিয়া স্টেইনিং দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো হচ্ছে
থিক ফিল্মে কি দেখি, থিক ফিল্মে দেখি যে ম্যালেরিয়া প্যারাসাইটটা আছে কিনা। আর থিন ফিল্মে দেখি কোন ধরনের প্যারাসাইট আছে, এটা কি প্লাজমোডিয়াম, ভাইভেক্স নাকি ওভালি নাকি ফেলসিপারাম। ঠিক আছে, ডেঙ্গু প্রিভেন্টিভ মেজার তো আমরা জানি, ওই এনভায়রনমেন্টাল কন্ট্রোল, দেখুন আমাদের মেয়র সাহেব খালি ইয়া নিয়ে ঘুরতেছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার বাসা বাড়ি পরিষ্কার করতে বলতেছে, মাইক নিয়ে বলতেছে যে ইয়া করেন, জরিমানা দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরেও আমাদের পার্সোনাল কিছু প্রোটেকশন নিতে হবে, মসকিটো নেট ইউজ করতে হবে, তারপরে হচ্ছে তোমার রিপেলেন্টস ইউজ করতে হবে, হ্যাঁ। তারপরে আশেপাশে ঝোপঝাড় ক্লিয়ার রাখতে হবে, পানি জমতে থাকতে হবে, যেমন এইভাবে আমরা ডেঙ্গু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর পরীক্ষার আগে ইনশাল্লাহ